কত নম্বর অঙ্কটা করাবো আজকে? 3 নম্বর। আগের দিন 1 আর 2 হয়েছিল, আজকে 3 নম্বর করাবো। কি বলছে? কঙ্কনা রিসিভ ফ্রম সোনিয়া অ্যান অ্যাকসেপ্টেন্স মানে বিল। কঙ্কনা সোনিয়ার কাছ থেকে একটা 40,000 টাকার বিল পেয়েছে। কবে? 1 জানুয়ারি 2023। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, কে কার থেকে বিল পেয়েছে? কঙ্কনা বিল পেয়েছে। কার থেকে? সোনিয়ার থেকে। তাহলে কঙ্কনা পেয়েছে মানে কঙ্কনার কাছে কি হবে? বিল রিসিভেবল। আর সোনিয়ার কাছে হবে বিল পেমেন্ট। ঠিক আছে? এন্ট্রি করবো আমরা। কঙ্কনা গট দিস অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্টেড। তার মানে ব্যাপারটা বুঝে নে অঙ্কটা, তারপর অঙ্কটা আমি করাচ্ছি। কঙ্কনা সোনিয়ার কাছ থেকে একটা বিল পেয়েছে। তাহলে কঙ্কনার কাছে বিল রিসিভেবল আর সোনিয়ার কাছে বিল পেমেন্ট। কঙ্কনা ওই বিলের এগেনস্টে টাকা পাবে। ঠিক আছে? কঙ্কনা বিলটার এগেনস্টে টাকা পাবে। এবার কঙ্কনা কবে টাকা পাবে বিলটার এগেনস্টে? 3 মাস পর। বিলটার এগেনস্টে কঙ্কনা মানে 3 মাস পর কঙ্কনা সোনিয়ার কাছে যাবে, বিলটা দেবে, সোনিয়া ওকে টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে তো? কিন্তু কঙ্কনার আজকেই টাকা দরকার। আজকে ওকে টাকাটা কে দেবে? ও এই বিলটা নিয়ে গিয়ে ব্যাংকের কাছে বেঁচে দিতে পারে। কি বললাম? এই বিলটা নিয়ে গিয়ে ব্যাংকের কাছে বেঁচে দিতে পারে। ব্যাংক ওকে টাকা দেবে। ঠিক আছে? ব্যাংক টাকা দেবে। আজকেই টাকা দিয়ে দেবে। এবার সবাইকে কিন্তু ব্যাংক টাকা দেয় না। এই যে কঙ্কনা যেই ব্যাংকে যাবে, সেই ব্যাংকে কঙ্কনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলেই টাকা দেবে, না হলে টাকা দেবে না। কি বললাম বুঝতে পারলি? কঙ্কনা যেই ব্যাংকে যাবে, যেকোনো ব্যাংকে গেলে ওকে টাকা দেবে না। ওকে সেই ব্যাংকে গেলেই টাকা দেবে যেই ব্যাংকে ওর অ্যাকাউন্ট খোলা আছে। কেন স্যার এরকম কেন? কারণটা হচ্ছে, ইন কেস মানে অ্যাকচুয়ালি ধর আজকে ধর কঙ্কনা ধর স্টেট ব্যাংকে বিলটা বেঁচে দিল। ব্যাপারটা বল, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নেই, ও ধর স্টেট ব্যাংকে বিলটা বেঁচে দিল। তাহলে ব্যাংক কার কাছে যাবে? ব্যাংক তো যাবে সোনিয়ার কাছে 3 মাস পর। সোনিয়া তো টাকা দিল না, তখন ব্যাংক কার থেকে টাকা নেবে? তাহলে আপনার থেকে টাকা নেবে মানে কঙ্কনা থেকে টাকা নেবে। কঙ্কনাকে তো আর খুঁজে পাবে কোথায় ব্যাংক? ব্যাংকে তো অ্যাকাউন্টই নেই। তাহলে ইন কেস যদি টাকা না দেয়, মানে এই জন্য ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, এই কঙ্কনা যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, যদি সোনিয়া টাকা না দেয়, তখন ব্যাংক কি করবে? কঙ্কনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। বললো বুঝতে পারলি তো? এটা হচ্ছে গল্প। এটা হচ্ছে গল্প। এই জন্য ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা, ব্যাংক যে কাজটা করবে, ব্যাংক ফ্রিতে কাজটা করবে। ব্যাংক তো ফ্রিতে, ব্যাংক কিন্তু ওকে 40,000 টাকায় দেবে না। ব্যাংক 40,000 টাকা দেবেই না। ব্যাংক কিছুটা চার্জ কাটবে। যে ব্যাংক যে কাজকর্ম করবে তার জন্য ব্যাংক চার্জ কাটে। কত টাকা চার্জ কাটবে দেখ বলে দিয়েছি। 12% দেখ লিখেছে, ব্যাংক চার্জ কাটবে কত? 12% চার্জ কাটবে। কোশ্চেনে বলেছে কঙ্কনা গট দিস অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্টেড at a 12% per annum at her bank on 4/1/2020। তাহলে তাহলে এটা 20 হবে না, 23 হবে। বুঝতে পারলি? এটা 23 হবে, কিন্তু হতে পারে না। তাহলে আমি বিল পেয়েছি 23-এ আর বিলটা পেয়েছি 20-তে, হতে পারে না, তাই না? তার মানে কঙ্কনা কি করেছে? 3 দিন পর, ভালো করে শুনবি, 3 দিন পর ব্যাংকে গেছে। ব্যাংকে বলেছে, ব্যাংক এই বিলটা আমাকে ভাঙিয়ে দেবো। তো ব্যাংক বলেছে ঠিক আছে ভাঙিয়ে দেবো। তাহলে কত টাকা? বল, বিলের ভ্যালু কত? 40,000 টাকা। ব্যাংক কতটা চার্জ কাটছে দেখ, 12% কাটবে বছরে। 12%, 12% তো মানে বছরে 12%, কিন্তু অ্যাকচুয়ালি ক মাস পর ব্যাংক টাকাটা পাবে? 3 মাস। তাহলে ব্যাংক 3 মাস টাকা, তাহলে 40,000 ইন্টু 12%, 3/12। ঠিক আছে? মানে 1200 টাকা। ব্যাংক 1200 টাকা কাটবে। তাহলে কত টাকা দেবে? 40,000 টাকা দেবে না, 40,000 থেকে 1200 টাকা কমবে। ব্যাস হয়ে গেল। এই তো অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিউলি অনার। যেদিন ডিউ ডেট, স্যার যেদিন ডিউ ডেট সেদিন সোনিয়ার কাছে কে যাবে? ব্যাংক যাবে না কঙ্কনা যাবে? ব্যাংক যাবে। ব্যাংক যাবে, ব্যাস হয়ে গেল। ব্যাংক যাবে, ব্যাংক টাকা নিয়ে চলে আসবে। বলছে জার্নাল করো কঙ্কনার বইতে আর সোনিয়ার বইতে। তো ডাক্তার দুটো দুটো করে জার্নাল হবে, দুটো দুটো করে জার্নাল, বেশি দুটো দুটো করে জার্নাল। প্রথমে কঙ্কনার বইতে খোল। ডেবিট ক্রেডিট কঙ্কনার বইতে খুললো। ঠিক আছে? এবার সোনিয়ার বইতে ডেবিট ক্রেডিট লিখে রাখ। তো একটা কথা বলতে পারবি, এখানে কঙ্কনা কে? ড্রয়ার না টয়? কঙ্কনা ড্রয়ার না টয়? আর সোনিয়া ড্রয়ার না টয়? কঙ্কনা হচ্ছে ড্রয়ার, কঙ্কনা হচ্ছে ড্রয়ার, আর সোনিয়া হচ্ছে ট্রয়।
এগুলো প্রতিটা স্টেজে মনে রাখবে, তাহলে কি সুবিধা হবে, অঙ্ক যখন এমসিকিউ দেবে না বুঝতে সুবিধা হবে। কঙ্কনা ড্রয়ার আর হচ্ছে সোনিয়া ড্রয়িং। দেখ, যে বিলটা লেখে তাকে বলে ড্রয়ার, যে বিল লেখে। বিলটা কে লিখেছিল? অ্যাকচুয়ালি তো কঙ্কনাই লিখেছিল বিলটা। কঙ্কনা লিখে সোনিয়াকে দিয়েছিল, সোনিয়া সাইন করে ওকে দিয়ে দিয়েছিল। বা তুই ঘুরিয়ে বলতে পারিস, যে বিল লেখে তাকে ড্রয়ার বলে, আর যার উপর লেখে তাকে ড্রয়িং বলে। অন্যভাবে বলতে পারিস, যার কাছে বিল রিসিভেবল থাকে সেই ড্রয়ার। ঠিক আছে? কোশ্চেন কি বলেছিল? ডেট পর বলেছিল 1 জানুয়ারি 2023। 1 জানুয়ারি 2023 কঙ্কনা বিল পেয়েছে সোনিয়ার থেকে। তাহলে কি হবে? বিল পেয়েছে, লিখো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। লিখো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো? টু সোনিয়া। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সোনিয়া। এবারে বোঝা গেল? কোনো সমস্যা নেই। কি বলে মানে বুঝতে পেরেছিস তো? কঙ্কনা বিল পাচ্ছে, বিল পেলে তাকে কি বলা হয়? কি বিল পাওয়া যায়? বিল রিসিভেবল। বিল রিসিভেবল ডেবিট টু সোনিয়া। কত টাকা? 40,000 টাকা। ডেট লিখে দিয়েছিস। সঙ্গে সঙ্গে তাহলে কঙ্কনা পাচ্ছে, তাহলে সোনিয়া কি? সোনিয়াটা বিল দিচ্ছে। তাহলে সোনিয়া কি বলবে? সোনিয়া কাকে বিল দিচ্ছে? ডেট লেখ। 1/1/23। কি বললাম? আমি আবার বলছি, সোনিয়া বিল দিচ্ছে। কাকে দিচ্ছে? কঙ্কনাকে দিচ্ছে। তাহলে জার্নাল কি হওয়া উচিত বল? কঙ্কনা অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেমেন্ট। কঙ্কনা অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেমেন্ট। ডেবিট টু বিলস পেমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 40,000। 40,000। আর একটাই জার্নাল বাকি, অঙ্ক শেষ তাহলে। ব্যাংক কি মানে সোনিয়া, সরি, কঙ্কনা কি করেছে? কঙ্কনার আজকেই টাকা দাও, মানে ধর আজকে মানে কি, ধর 3 দিন পর। ও 3 দিন পর আজকে 1 তারিখে বিল পেয়েছে। কঙ্কনা আজকে 1 তারিখ, আজকে বিল পেয়েছে, 1 জানুয়ারি বিল পেয়েছে। কার থেকে? সোনিয়ার থেকে বিল পেয়েছে। ক মাসের বিল? 3 মাসের বিল। সোনিয়া বলেছে তুমি 3 মাস পর আমার কাছে আসবে, আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। কিন্তু কঙ্কনার 3 দিন পর টাকার দরকার। তো 3 দিন পর কোথা দিয়ে টাকা? একমাত্র টাকা ওকে দিতে পারবে ব্যাংক। ব্যাংকের কাছে টাকা, বিলটা বেঁচে দিবে। ব্যাংকের কাছে বিলটা বেঁচে দিবে, কমন ব্যাপার। কে বিলটা বেঁচেছে? তা বিলটা বেঁচে দিলে কি পাবে? টাকা পাবে। টাকা পেলে কি হবে? টাকা আসছে। টাকা আসলে টাকাটা ডেবিট হবে। বলে স্যার টাকা আসছে কিভাবে? ক্যাশ টাকা কিন্তু হাতে পাবে। কঙ্কনা যখন ওই স্টেট ব্যাংকে যখন বিলটা বেঁচে দিল, স্টেট ব্যাংক বিলের এগেন্সটে যে টাকাটা হওয়া উচিত সেই টাকাটা ওর অ্যাকাউন্টে ফেলে দেবে। কি বললাম? ওর অ্যাকাউন্টে ফেলে দেবে। তাহলে টাকাটা কি হলো? ওর ব্যাংকের ব্যালেন্স কি হলো? বেড়ে গেল। ব্যাংক, এখানে ব্যাংক হবে, এখানে ক্যাশ আসবে। এখানে ব্যাংক হবে। তারিখটা 4/1/23। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কি বললাম? কি বললাম বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কত টাকা হবে না? 40,000 থেকে 1200 বাদ দিলে 38,800। লিখে রাখ, তারপর আমি আরেকবার দেখিয়ে দেবো 38,800 কি করে হলো। লিখে রাখ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 38,800। আমি বলেইছি, চিন্তা নেই। আমি আবার বলেছি, চিন্তা নেই। বোঝা গেল তো? এবার বল, একটা জাস্ট একটু সিম্পল ভাব। আমার বিল ছিল 40,000 টাকা, তার মধ্যে ব্যাংক কাটলো কত? 1200 টাকা। ব্যাংক যে কাটে না, যে টাকাটা কাটে তাকে কি বলে হয় জানিস? তাকে বলে ডিসকাউন্টিং চার্জেস। এটা মনে রাখবে, ডিসকাউন্টিং চার্জেস। ব্যাংক যে টাকাটা কাটে তাকে বলা হয় ডিসকাউন্টিং চার্জেস। তাহলে আমি যদি আমার দিক দিয়ে ভাবি, আমার তো 40,000 টাকা পাওয়ার কথা, আমি পেলাম না কত? 1200 টাকা। এ তো আমার আলটিমেটলি ক্ষতিই হলো না? ক্ষতি তো ডেবিট হবে। এটাও ডেবিট হবে, ক্ষতি তো ডেবিটই হবে। কমন ব্যাপার যে আমরা অ্যাকাউন্টস করেছি, আমরা কি জানি? এক্সপেন্সেস আর লস হলে কি হয়? ডেবিট হয়। লস তো ডেবিট হচ্ছে। এই খরচাটার নাম কি বললাম? ডিসকাউন্টিং। কেউ লেখে ডিসকাউন্ট অন বিল, কেউ লেখে ডিসকাউন্টিং চার্জেস। একই ব্যাপার। ডিসকাউন্ট অন বিল লিখছি আমি। ডিসকাউন্ট অন বিল কত টাকা বললাম বল? তোদের টাকাটা 1200 টাকা। 1200 টাকা টু, হলো তো? দুটো অ্যামাউন্ট লিখলাম ডেবিট সাইডে, দুটো অ্যামাউন্ট লিখলাম। আচ্ছা, এই যে 40,000 টাকার এগেনস্টে, যে 40,000 টাকার বিল ছিল, তার এগেনস্টে তুই 38,800 টাকা পেলি, ব্যাংক 1200 টাকা চার্জ কাটলো। তাহলে আমি যেটা বলতে চাইছি, আমি যে সোনিয়ার থেকে যে বিলটা পেয়েছিলাম, সেই বিলটা কি এখন আর আমার কাছে আছে? কার কাছে আছে? ব্যাংকে। আমার কাছে নেই। তাহলে বিল আমার কাছে নেই মানে বিল চলে গেছে, তাহলে বিলটা কেই হয়ে যাবে। বিলটা কেই হয়ে যাবে। টু, কি লিখবো? টু বিল
এটি সিএ কত টাকা? 40,000 টাকা। হ্যাঁ, ওর বইতে দেখ এই কণিকা কণিকা ছিল নাকি কঙ্কনার বইতে কাজ শেষ। এবার প্রশ্ন হচ্ছে স্যার 1200 টাকা কি করে হলো আরেকবার বলে দিই, বলে দিই। ব্যাংক 40,000 টাকা, বিলের দাম ছিল 40,000 টাকা। কত পার্সেন্ট ব্যাংক? প্রতিটা অঙ্কে তোকে বলে দেবে যখন তুই ব্যাংকের কাছে বিলটা বেচবি তোকে ডিসকাউন্টিং চার্জ বলবে। স্যার বলবে না, হতে পারে না, হতেই পারে না, বলবে। ব্যাংক ফ্রিতে কাজ করবে না, ব্যাংক টাকা নেবেই, চার্জ বলবে। কত পার্সেন্ট বলেছে এখানে? 12% পার অ্যানাম। তুই পরীক্ষা হলে অবশ্যই বলে দেবে 12% পার অ্যানাম। ঠিক আছে, যদি পার অ্যানাম না বলে স্যার যদি পার মান্থ বলে দেয়, মাথায় রাখবি, দেখে নিবি, জেনারেলি পার অ্যানাম বলে দেয়, যে কখনো মান্থ বলতে পারে, বলে না, সাধারণত বলে না। ঠিক আছে, তো তাহলে 12%। যদি মান্থ বলে তার বললো 2% পার মান্থ, 2% তো 3 করে দিই, এক মাসে 2% না 3 মাসে 6%। আর এখানে বলছে 12% পার অ্যানাম, মানে বছরে 12%। তাহলে ধর বছরে 12% আমি মাসে কত পার্সেন্ট করে হচ্ছে? 1% করে হচ্ছে। 3 মাসে 3%, 3%। তা এখানে কি করলাম? 12% ইন্টু 3/12, মানে তো একই দাঁড়ালো। 12% ইন্টু 3/12 করে 1200ই হচ্ছে। ঠিক আছে, 40,000 টাকা বিলের দাম, বিলের মূল্য ছিল 40,000 ইন্টু 12%। এক বছরে ব্যাংক চার্জ নেয় 12%, তাহলে 3 মাসে কত নেবে? 3/12 হয়ে গেল 1200 টাকা। এবার 40,000 থেকে 1200 বাদ দিয়ে হয়ে গেল 38,800। 40,000 থেকে 1200 বাদ দিয়ে হয়ে গেল 38,800 হয়ে গেল। কেটে কঙ্কনার ঘর হয়ে গেল। এবার সোনিয়ার ঘর করবো, সোনিয়ার ঘর। আচ্ছা দেখ ভাই, সোনিয়ার কাজ ছিল কঙ্কনাকে বিল দেওয়া, কঙ্কনা বিল কাকে দিয়েছে সোনিয়া জানার দরকার নেই। ও কি করবে? সোনিয়া কি জানবে জানিস? 3 মাস পর সোনিয়ার কাছে কে আসবে? সোনিয়ার কাছে 3 মাস পর তো কেউ না কেউ তো আসবে বিলটা নিয়ে, তাকে সোনিয়া টাকা দেবে। কে আসবে? সোনিয়া ব্যাংক আসবে, ব্যাংক আসবে। তাহলে সোনিয়া কাকে টাকা দেবে? ব্যাংকে টাকা দেবে। ঠিক আছে, তো প্রশ্ন হলো, ব্যাংক সোনিয়ার কাছে যাবে, ব্যাংক সোনিয়াকে বলবে এ নাও। ব্যাংক ওর মুখ দেখানো দরকার নেই, জেনারেলি ওর মুখ দেখানো দরকার নেই। ব্যাংক কি করবে? ব্যাংক ওকে বিলটা দেবে, সোনিয়া বিলটা দেখে টাকা দেবে। মুখ দেখা তো, মুখ দেখে কি লাভ? তো বিলে দেখে এসে টাকা দেবে। তাহলে তো বিলে দেখে এসে টাকা দিলে বিল তো চলে যাচ্ছে। তাহলে বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বিপি টু ব্যাংক হবে, করে ফেল। বিপি টু ব্যাংক, ডেট আমি বলছি, বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তোর সাথে সিম্পল একটা কোশ্চেন করছি, সোনিয়া কত টাকা পেমেন্ট করবে? জাস্ট আমি কোশ্চেন এমসিকিউ 50-50 বললো, অপশনও দিয়ে দিচ্ছি। এই যে বিপি টু ব্যাংক, দুটো অ্যামাউন্ট বলো, কোন অ্যামাউন্টটা লেখা হবে? 38,800 না 40,000? 40,000, কেন ওর পেমেন্ট করা হচ্ছে 40,000 টাকা, 38,800 সঙ্গে ওর কোনো লেনদেন নাই। ঠিক আছে, 40,000। এবার ডেট তো শিখেছি, ম্যাচুরিটি ডেট মনে পড়ে তো? আগের দিন কি বলেছিলাম, ধর বিলটা কি ছিল, 1/1/23, 3 মাসের বিল, 3 দিন গ্রেস। তাহলে কত হওয়া উচিত ডেট? 4/4/2023। তাহলে এখানে যে ডেটটা হবে কত? 4/4/23। না তুই বলতে পারিস না যে স্যার এখানে এই ডেট কেন উঠলো? সবসময় পেমেন্ট হয় ম্যাচুরিটি ডেট। পেমেন্ট কোন দিন হয়? ম্যাচুরিটি ডেটে পেমেন্ট হয়। হয়ে গেল, শেষ, কিছু নেই। তিন পেপার। তাহলে এই যে তোর পয়েন্টটা করালাম কি, প্রতিটা টপিকের উপর, যতগুলো টপিকে তার টপিকের উপর তোর বইতে একটা করে অঙ্ক দিয়েছি। এমসিকিউ তো খুব বেশি অঙ্ক করার দরকার নেই, এমসিকিউ দিয়ে তো টপিক গুলোর উপর একটা একটা করে অঙ্ক দিয়েছি। সোমবার দিন এখানে বসে আমি অঙ্ক করতে দেবো, আমি অঙ্ক দেবো, আমি নিজের কিছু অঙ্ক আছে দেবো, সেগুলো করতে দেবো, যেগুলো শিখি তার উপর করতে দেবো। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। দেখ ন্যারেশন নিয়ে কোনো সমস্যা নেই, ন্যারেশন লেখার দরকারও নেই। 4 নম্বর পয়েন্টটা দেখ, বিল সেন্ড ফর কালেকশন। আগের দিন একটা কথা বলেছিলাম, মনে পড়ে? একটা ব্যাপারটা শোন। আমার একটা পার্টি বোম্বেতে, যে গল্পটা কি, গল্পটা শোন, বিল সেন্ড ফর কালেকশনটা কি। আমার পার্টি আছে বোম্বেতে, ঠিক আছে, আমার পার্টি বোম্বেতে, বোম্বেতে কোনো একটা পার্টিকে মাল বিক্রি করেছি, ঠিক আছে, বোম্বেতে মালটা বিক্রি করেছি। এইবার এবার পার্টি যখন আমাকে বিল দিল, বিল দিয়ে গেছে 3 মাস পর আমাকে, মানে ধর ওকে যখন আমি মালটা পাঠিয়েছি, ভালো করে শুনবি, আমি যখন ওকে মালটা পাঠিয়েছি, যে নিশ্চয়ই লরি বা ট্রাকে করে মাল পাঠিয়েছি, তো তার সঙ্গে আমার যে বিলটা ছিল, মানে যে ধর বিল মানে কি, যে
মানে ওকে যে টাকার মাল বিক্রি করলাম তার তো একটা বিল হবে, রসিদ হবে, ইনভয়েস নাম্বার হবে, সেই ইনভয়েস তোকে পাঠিয়ে দিই। আমি লরিওয়ালাকে বলে দিয়েছি, আমি ফোনে বলে দিয়েছি, দেখো আমি তোমাকে মাল পাঠালাম, বারবার করে যাবো না, তুই বিল পাঠিয়ে দিও। মানে তুমি কিসে টাকাটা পেমেন্ট, তুমি কি অনলাইন পেমেন্ট করবে, অনলাইন পেমেন্ট করলে তুমি অনলাইন করে দিলে, তুমি যদি ড্রাফট করো ড্রাফটে করে দিলে, তুমি যদি ক্যাশে করো ক্যাশে করে দিলে। বলছে না না, আমি তো এখন টাকা দিতেই পারবো না, আমার টাকা দিতে 3 মাস লাগবে, টাকা দিতে 3 মাস লাগবে। তো আমি কি করেছি, আমি একটা বিল লিখে দিয়েছি, বিল লিখে যে লরিওয়ালা ছিল তাকে আমি যে বিলের যে মানে যে বিল, বিল মানে বুঝতে পারছিস তো, যে আমি যে মালটা পাঠিয়েছি তার বিল, যে কি কি মাল পাঠিয়ে তার বিল, ইনভয়েস দেখো, লরিওয়ালাকে তো ইনভয়েস দিয়েছি, তার সাথে সাথে আমি একটা বিল লিখেও দিয়েছি, বিল লিখে ওকে দিয়েছি। এবার ওই বিলটা দেখে দিয়েছি, মানে যাকে মালটা পাঠিয়েছি সে বিলটা দেখলো, ইনভয়েস তো আলাদা রাখলো, ইনভয়েস দেখলো আচ্ছা এত টাকার মাল পাঠিয়েছি, পাশে বিলও পাঠিয়েছে। আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম, তুমি তো বললে 3 মাস পর দেবে, তো তুমি কাজ করো, আমি বিল পাঠিয়েছি, তুমি বিলটা করে দেখো, যদি ঠিকঠাক থাকে তুমি সাইন করে লরিওয়ালাকে দিই। কি বললাম বুঝতে পারছিস তো? তো ও বললো যে হ্যাঁ ওকে তো আমি এত টাকার মাল বিক্রি করেছি, বললো। এবার বলি স্যার, এরকম হতেই পারে, দেখ ওর বাড়ি যেহেতু এত দূরে বোম্বেতে, আমি আজকে মাল বিক্রি করলাম, 3 দিন পর লোক পাঠাবো, 3 দিন পর লোক পাঠালে আমার লস তো, 3 দিন পর লোক পাঠালে আমার প্রচুর ক্ষতি হয়ে যাবে, আমার গাড়ি ভাড়া যাতায়াত এগুলো প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো এর জন্য কি করলাম, আমি সঙ্গে সঙ্গে কাজটা করে দিলাম। 3 মাস পর আমার বিলের টাকা পাওয়ার কথা কবে, 3 মাস পর। 3 মাস পর স্যার, তাহলে 3 মাস পর আপনাকে যেতে হবে বা কোনো লোক পাঠাতে হবে, আমি যাই বা লোক পাঠাই, ধর বিলের মূল্য ছিল 10,000 টাকা, এবার লোক পাঠাতে গেলে মোটামুটি কমসে কম একজন লোক পাঠালো 5,000 টাকা খরচা হবে, একজন লোক পাঠালো 4-5 হাজার টাকা খরচা হবে, ঠিক আছে তো? কোম্পানি থেকে যখন সে যাচ্ছে, তাকে নিশ্চয়ই কোম্পানি একটা হাতি জায়গায় রাখবে, একটা ভালো জায়গায় রাখতে হবে, কমসে কম 4-5 হাজার টাকা খরচা হবে। 10,000 টাকা আনতে গিয়ে 5,000 টাকা খরচা হলো, কোম্পানি লসই হয়ে গেল, কোম্পানি কাজ করে না। লোকালে হলে ঠিক আছে, লোক পাঠিয়ে দেবে, কিন্তু দূরে হলে লোক পাঠাবে না। দূরে হলে কোম্পানি কি করবে, কোম্পানির লোকাল, কোম্পানি তো নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকের সাথে কনসাল্ট করবে যে আমার না বোম্বেতে একটা পার্টি আছে, তার থেকে আমার একটা 10,000 টাকার বিল পড়ে আছে, টাকাটা তুলতে হবে, ঠিক আছে তো? ব্যাংকে এরকম কাজ করা যায়। তাহলে আমি যে বিলটা পেলাম বোম্বে পার্টির থেকে, সেই বিলটা নিয়ে কাকে দেবো, ব্যাংকে দিয়ে দেবো। ব্যাংক যেদিন ম্যাচুরিটি ডেট, সেই সময় ব্যাংক চলে যাবে, ওর থেকে টাকাটা দেবো, বুঝছো তো? তার মানে আমি বিলটা কোথায় পাঠালাম, ব্যাংকে পাঠালাম, কেন পাঠালাম, কালেকশন করার জন্য। টপিকটার নামই তো বিল সেন্ড ফর কালেকশন। ব্যাংক ওখান থেকে, স্যার ব্যাংক কি, তাহলে ধরুন না ব্যাংক আপনার নাগের বাজারে আছে, নাগের বাজারে ব্যাংকের লোক কি বোম্বে যাবে না, নাগের বাজারে যে ব্যাংক এসবিআই আছে, বোম্বেও তো এসবিআই আছে, ও ফোন করে বলে দেবে ওটা তুই কালেক্ট করে নে, কালেক্ট করে টাকাটা কালেক্ট করে তুই অ্যাকাউন্ট পাঠিয়ে দে, আমি ওই অ্যাকাউন্টে পাঠাবো, সিম্পল ব্যাপার, ঠিক আছে? গল্পটা বুঝি, বিল সেন্ড ফর কালেকশনের গল্পটা কে রে, গল্প স্টোরি আগে মাথায় রাখতে হবে, অঙ্ক করলে হবে না। অঙ্কের আগে স্টোরি আছে এগুলো। দেখ এখানে কি হচ্ছে, রাজা ড্রিউ আ বিল, ঠিক আছে তো? আমি পুরো পুরো ফান্ডা গল্প, স্টেপ বাই স্টেপ একদম পুরো গল্প, বেচা থেকে শুরু করে বিল থেকে শুরু করে পুরো গল্পটা বলে দেবে, এখানে এত বলবে না, এখানে নর্মাল কোশ্চেন করেছে। রাজা ডিউ আ বিল অন 1st February 2023। তাহলে রাজা কি করেছে জানিস, রাজা, এটা প্রজা হবে বুঝিস তো, প্রজা লেখা আছে না প্রয়া লেখা, প্রজা হবে, প্রজা। রাজা, রাজার সঙ্গে প্রজা শুনতে কেমন লাগে, রাজার সঙ্গে প্রজাই ঠিক আছে। রাজা প্রজার উপর একটা বিল লিখেছে, ভালো করে শোন, আমি কার উপর বিল লিখবো বুঝতে পারবি, আমি কার উপর বিল লিখবো, যার কাছে আমি টাকা পাই, কি আমি যার কাছে টাকা পাই তার উপরে তো বিল লিখবো, লাইনের মানে বুঝতে হবে, রাজা প্রজার উপর বিল লিখে, তাহলে রাজাটা কে, ডয়ার না ডয়, ডয়ার, আর প্রজা হচ্ছে ডয়, তো এরকম কোশ্চেন থাকতে হবে। এরকম লিখতে হবে, রাজা প্রজার উপর বিল লিখেছে, বলো এখানে ডয়ার কে, ডয় কে? কিন্তু বুঝতে পারলি, রাজা হচ্ছে ডয়ার, প্রজা হচ্ছে ডয়। কত টাকার বিল লিখে, 5,000 টাকার বিল লিখেছিল। পেবেল এট 3 মান্থ আফটার ডেট, এই তো 3 মান্থ কেন, ও তো আর প্রজা বলেছিল আমি আজ থেকে 3 মাস পর টাকা দেব। তাহলে এত অবধি তো বোঝা গেল। তাহলে প্রথম এন্ট্রি, তাহলে প্রথমে কি কার কার বইতে এন্ট্রি হবে, রাজার, জান্নাত আক্কার, তারপর অঙ্ক হবে। রাজার বইতে এন্ট্রি করছি, আর প্রজার বইতে এন্ট্রি করবো।
তাহলে কি বললাম, রাজা প্রজার উপর বিল লিখলো, রাজা কার উপর বিল লিখলো, প্রজার উপর বিল লিখলো। তাহলে রাজা প্রজার উপর বিল লিখলো, প্রজা বিলটা পড়লো, পড়ে দেখলো ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিলটা সাইন করে ও রাজাকে দিয়ে, তো রাজার কাছে কি আসছে, বিল আসছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু প্রজা। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু প্রজা। বিল রিসিভেবল টু প্রজা অ্যাকাউন্ট কত টাকা ছিল, অ্যামাউন্ট কত ছিল, 5,000 টাকা, 5,000 টাকা। তারিখ কত ছিল বল, ফেব্রুয়ারি 1 ছিল না, 1/2/23। রাজার কাছে বিল রিসিভেবল, আর প্রজা কি হয়, প্রজা বিলটা দিয়ে দিন, তাহলে কি লিখবে, রাজা টু বিল পেবে প্রজার ঘরে। রাজা অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো, টু বিল পেবেল অ্যাকাউন্ট, 5,000 টাকা। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার আছে, প্রথম প্রথম এন্ট্রি ক্লিয়ার, ফার্স্ট লাইন। ভালো করে শুনবি, এরপর বলছে অন দ্য ডিউ ডেট, মুখোমুখি বলতে হবে ডিউ ডেট কত হবে, 1 ফেব্রুয়ারি ছিল, 3 মাস পর, মানে ফেব্রুয়ারি মানে কি 2, 3 মাস মানে কি 5, মে মাস, 1 মে, ঠিক আছে, আরো 3 দিন পর, তাহলে কি হবে, 4 মে। এবার তুই বলতে চাই ফেব্রুয়ারি মাস 28 দিন, এগুলো তোকে ভাবতে হবে, যে দিনে বলতো তখন তুই কাউন্টিং দিন, যদি বলতো না যে 90 দিন পর বিল দেবে, তখন তুই কাউন্টিং করতে দিন হিসেবে, এখানে দিন বলেন, এখানে মাস বলেছে, সুতরাং কোনো রকমের কোনো ঝামেলা যাওয়া দরকার নাই। তাহলে অ্যান্সারটা কি হবে, ম্যাচুরিটি ডেট অফ ম্যাচুরিটি বা ডিউ ডেট কত হওয়া উচিত, 4th মে, 4th মে, তাই তো, 4th মে হচ্ছে ডিউ ডেট, বলছে 4th মে অন দ্য ডিউ ডেট রাজা সেন্ড দ্য বিল, ঠিক আছে, ডিউ ডেটে, তাহলে কোন দিন পাঠিয়েছে রাজা বিলটা, বিলটা কার কাছে আছে অ্যাকচুয়ালি, বিলটা রাজার কাছে না প্রজার কাছে, বিলটা রাজার কাছে আছে, রাজা বিলটা কাকে পাঠিয়েছে, ব্যাংকের কাছে পাঠিয়েছে, কয় পাঠিয়েছে, ডিউ ডেটে, ডিউ ডেটে রাজা বিলটা কার কাছে পাঠিয়েছে, ব্যাংকের কাছে পাঠিয়েছে। তাহলে বলছি তো আপনার, রাজা পাঠিয়েছে, রাজার ঘরে ঘরে এন্ট্রি হবে, রাজা বিল পাঠিয়ে দিয়েছে ব্যাংকের কাছে, রাজার কাছে আর বিল আছে, বিল তো চলে গেছে, বিল কি হও কোথায় গেছে, ব্যাংকের কাছে। তো রাজা যখন বিলটা ব্যাংকের কাছে পাঠালো, স্যার কেন পাঠিয়েছে, বেচার জন্য পাঠিয়েছে কি, না বেচার জন্য পাঠায়নি, টাকা কালেক্ট করার জন্য পাঠিয়েছে, তাই এটাকে বলবো কি, বিল সেন্ড ফর কালেকশন, ঠিক আছে, বিল সেন্ড ফর কালেকশন, অ্যাকাউন্টটা হবে কি, বিল সেন্ড ফর কালেকশন। লেখ, রাজার ঘরে লেখ, তারিখটা মাথায় রাখি, 4/5/23, বিল সেন্ড ফর কালেকশন। অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 5,000 টাকা, টু বিআর বিল রিসিভ। জার্নাল মুখস্থ করার কোনো ব্যাপার নেই, মনে রাখার কোনো ব্যাপার না, আমার কাছে বিল ছিল, বিলটা আমি ব্যাংকের কাছে পাঠালাম, চলে গেল, বিল ক্রেডিট হয়ে গেল, স্যার ডেবিট কেন, কেন, আমার কাছে বিলটা ছিল, সেই বিলটা ব্যাংকে চলে গেল, কিন্তু এখন এই বিলটার নাম কি হয়ে গেল, বিল সাইন ফর কালেকশন। তার মানে তুই বলতে পারিস তুই কিন্তু এখন ব্যাংকের কাছে টাকা পাস, তুই কিন্তু এখন ব্যাংকের কাছে 5,000 টাকা পাস, কারণ তোর বিলটা ব্যাংকের কাছে, তুই ব্যাংকের কাছে টাকা পাস, ঠিক আছে। তারপর কি বলেছে, বল, দ্য ব্যাংক কালেক্টেড দ্য অ্যামাউন্ট অফ বিল অন ডিউ ডেট, ব্যাংক কিন্তু ডিউ, আচ্ছা কমন সেন্স খাটান, একটা তো কমন সেন্স খাটান, ব্যাংকের কাছে আমি পাঠালাম বিলটা, 5,000 টাকা বিল কালেক্ট, তোর মনে হয়, তোর কি মনে হয় ব্যাংক ফ্রিতে কাজ করবে, কেউ ফ্রিতে কাজ করে, ব্যাংক টাকা নেবে তো, কিছু না কিছু তো নেবে, যদি স্যার কোনো অঙ্কে বলে না দেয়, সেই অঙ্কে নেয়নি হতে পারে, কিন্তু জেনারেলি হয় না, ব্যাংক নেয়, এই অঙ্কে বলেছে, ব্যাংক বলেছে আমি 100 টাকা দেবো, তাহলে আমার হাতে কিন্তু 5,000 টাকা আসবে না, কত আসবে জানিস, 4,900 টাকা, 4,900 টাকা, ঠিক আছে তো, টাকাটা কবে পাচ্ছি আমি, কোন তারিখ পাবো, দেখ কোশ্চেন পড়ে, কোশ্চেন বলে দিয়েছে ডিউ ডেট, ডিউ ডেটেই পাবো, ওই দিনই টাকা পাবো, ওই দিনই টাকাটা পাবো, বুঝতে পারলি তো, তাহলে টাকা পেলে কি হচ্ছে, টাকা আসছে, টাকা ডেবিট, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 4,900 টাকা পেলাম, কত, 4,900 টাকা, ঠিক আছে।
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখবো 4,900 টাকা। ব্যাংক কত টাকা চার্জ কাটলো? ব্যাংক চার্জ কাটলো 100 টাকা। এরকম কালেকশন চার্জেস আমি লিখে দিচ্ছি, চল আমি লিখে দিচ্ছি, এন্ট্রি লিখে দিচ্ছি। ডেট তো সেম হবে, লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 4,000। ঠিক আছে, তো ব্যাংক চার্জ কাটলো 100 টাকা। কেউ এটাকে না কালেকশন চার্জেস লেখাটাই বেটার। ঠিক আছে, কালেকশন চার্জেস। 100 টাকা। টু কি হবে? টু টু কি হবে বলতে পারবি? আচ্ছা, মন দিয়ে শোন। আজকে এর নাম কি? রাজা। রাজা টাকা পেয়ে গেল তো? রাজা টাকা পেয়ে গেল তো ব্যাংকের কাছ থেকে। তাহলে ও কি ব্যাংকের কাছে যেতে পারবে টাকা? তাহলে ও এতই টাকা চেত কিসের টাকা? স্যার বিল সেন্ড ফর কালেকশন ডেবিট করেছিল, কেন কি ব্যাংকের কাছে টাকাটা পায় 5,000 টাকা, ব্যাংক তো টাকা দিয়ে দিয়েছে। তাহলে বিল সেন্ড ফর কালেকশন কি আর লেখা উচিত? তাহলে কি 8 হয়ে যাবে। ব্যাস। এই চ্যাপ্টার এমসিকিউ দিচ্ছে, একটা লং কোশ্চেন আছে একটা। হয়ে গেল তো? 5,000 5,000 বোঝা গেল তো কি বললাম? এবার বোঝ, পূজার ঘরেও তো এন্ট্রি করতে হবে। পূজার সঙ্গে এসব কোনো লেনাদেনা নেই। ও ব্যাংকের কাছে বিল পাঠিয়ে যাবে, পূজার কোনো ব্যাপার নেই। পূজা কি দেখবে? ডিউ ডেটে কে আমাকে বিল দিন, তাকে টাকা দেবো, ব্যাস। আর ও যে আসবে না তার মুখও দেখবে না। তো তার মুখ দেখে কি করবে? ও তো টাকাই দিতে হবে, মেন তোকে টাকাই দিতে হবে, মুখ দেখে কি করবে? ও বললো দাও, কাগজ দিলে আমি পেমেন্ট করবি, ব্যাস। এই তো অবশ্য সম্ভব। তাহলে কি পিপি টু ব্যাংক 4 5 3। পিপি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কত টাকা দেবে? পেমেন্ট করবে কত টাকা বল দেখি? 5,000। আচ্ছা, আজকে আর একটা অঙ্ক 5-একটা করে দিলে ডিজ অর নট, ভালো হবে। ডিজ অর নট, ডিজ অর নট। প্রবলেম 5, ডিজ অর নট। তোদের স্কুলে করেছি না? কারণ স্কুলে বিল অফ এক্সচেঞ্জ করেছি। হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। সোজা চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। বলছে কি দেখ, 5 নম্বর বলেছে। আরে স্কুলে শেষ হবে না। স্কুলে কি এতটা সবকিছু এত ধরে ধরে করায়? আমি তো কত অঙ্ক করাই, তারপরে এমসিকিউ গুলো সব কটা করাই, ধরে ধরে টাইম তো লাগবে। করাই না। এই দেখ 5 নম্বর প্রবলেমটা কি বলছে দেখ, ভালো করে শুনবি। এখানে কি বলছে জানিস কোশ্চেনটা? আমি গল্পটা বলি কোশ্চেনটা কি বলেছে। এই কোশ্চেনের গল্প বলি, তার মধ্যে অঙ্ক করতে সুবিধা হবে। গল্পটাকে শুনে নি কি করতে বলেছে। আজকে ধর আমি বিল লিখলাম। ধর আজকে আমি রাজা, পূজার উপর একটা বিল লিখলাম, 5,000 টাকার বিল লিখলাম। ঠিক আছে, ও বিল দিয়ে দিল। বিলটা চলে আসলো আমার কাছে, বিল চলে আসলো, বিল রিসিভেবল। ও বিল দিল, বিল পেমেন্ট। ও বলেছিল 3 মাস পর টাকা দেবে। 3 মাস পর বিলটা নিয়ে ওকে দিয়েছি। ও তখন কি বললো? দেখো আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। এতক্ষণ কি হচ্ছিল? 3 মাস পর ওর কাছে বিলটা দিলাম, টাকা দিয়ে দিল। আর আজকে কি বললো? বলছে আমার কাছে এখন আমার অবস্থা খুব খারাপ, আমি টাকা দিতে পারবো না, আমি এখন টাকা দিতে পারবো না। বিল ক্যান্সেল হয়ে গেল। বিল ক্যান্সেল হয়ে গেল, এটাকে নিবে না। হ্যাঁ বল। টাকা টাকা হচ্ছে কিন্তু এখন দিতে পারলো না। ও এখন দিতে পারলো না, এখন টাকা নেই। কারোর কাছ থেকেই পাবে না। ওর কাছে এখন টাকা নেই, টাকাটা দিতে পারলো না। ও তখন বলতে পারে যে আমি এখন দিতে পারছি না। তাহলে দিতে না পারলে কি বিলটা ক্যান্সেল হয়ে গেল? তখন ও বললো, ও হয়তো তখন আমি তখন কি করলাম বলো দেখো, আরো তখন অনেকগুলো অপশন বেরিয়ে আসে। তখন অনেক অপশন বেরিয়ে আসে। তখন ও এখন ওর কাছে টাকা চাইলো, টাকা দিতে পারলো না, বিলটা ক্যান্সেল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললাম না আমি তোমার থেকে, ও বললো, তখন ও বললো কি, চলো আমি তোমাকে আমি আবার নতুন বিল দিচ্ছি। মানে পূজা বললো আমি তোমাকে আবার নতুন নতুন বিল ডক হচ্ছে, তুমি বিল লেখো, আমি তোমাকে বিল দিচ্ছি। সেক্ষেত্রে আমার উপর ডিপেন্ড করবে আমি আবার বিল নেবো কিনা। তো চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আগে আপনি 3 মাস বাকি দিয়ে দিয়েছো, আরো 2 মাস বাকি দিল, 5 মাস আটকে পড়ে রইলো। আমরা না না বিল নেবো না তোমার থেকে, নিতে পারি বিল, ইন্টারেস্ট নেবো। তুমি 2 মাস সাল দেরি করে 2 মাসের ইন্টারেস্ট দাও। এগুলো সব আসবে পরে আছে। 2 মাসের ইন্টারেস্ট দাও। আর না হলে দরকার তুমি আজকেই ক্যাশ টাকা দিয়ে দিও। আজকেই ক্যাশ টাকা দাও, টাকা নেই ব্যাংকে, টাকা নেই।
তুমি ক্যাশ টাকা দিয়ে দাও আজকে, এরকম অনেক কিছু অপশন বেরিয়ে আসে। তাহলে মানে একটা জিনিস কি বুঝতে হলে, আরে নর্মাল ব্যাপার হতেই পারে, আজকে আমার গায়ে কেউ টাকা পায়, আমি টাকা দিতে পারলাম না, নাই দিতে পারি, আমি বলেছিলাম দেবো আজকে, কিন্তু আমি টাকা দিতে পারলাম না, হতেই পারে। এরকম কেস হলে তখন তাকে বলে ক্যান্সেল হয়ে যায়। এরকম হলে তাকে ক্যান্সেল হয়ে যায়। আজকে ধর তোর কাছে কেউ টাকা পায়, তুই তাকে একটা চেক লিখে দিয়েছে, একটা চেকের ভ্যালিডিটি কম মাস থাকে, 3 মাস থাকে, 3 মাস থাকে। এবার 3 মাসের মধ্যে যে কোনো সময় তুই টাকাটা, ও ধর ব্যাংকে থেকে টাকা তুলতে গেছে, দেখা গেলো যেদিন টাকা তুলতে হয় সেই দিন তোর অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে কি হয়ে চেকটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটাও সেরকম, ঠিক আছে, ওর কাছে টাকা নেই। তাহলে ডিসঅনারের কেসটা বুঝতে পারলি তো, তুই কোনো পার্টির কাছে টাকা পাস, তুই ডিউ ডেটে তার কাছে চলে গেলি, ও টাকা দিতে ব্যর্থ হয়ে গেল, আনএবল টু পে, ইংলিশে একটা কথা আছে, আনএবল টু পে করতে অসমর্থ হয়ে গেল, পে করতে পারলো না, তখন বিলটা কি হয়ে যাবে, ডিসঅনার্ড হয়ে যাবে। সিম্পল। তো কি বলেছে দেখ, নাট সোল্ড গুডস অফ রুপিস 10,000 টু বল্টু, নাট বল্টুকে গুডস বিক্রি করেছে, ঠিক আছে, তাহলে একটা নাটের ঘরে এন্ট্রি হবে, একটা বল্টুর ঘরে এন্ট্রি হবে, ঠিক আছে তো। তাহলে আগে জার্নাল দাগ, নাট আর বল্টু, ভালো এরকমই অঙ্ক দিতে হবে, নাট বল্টু, বুঝতে পারলি। দেখ একটা নাটের ঘরে জার্নাল হচ্ছে, দেবী একটা নাট, এটা নাটের, ঠিক আছে, নিচে করলাম বল্টু, নাট বল্টু, ও সুন্দর অঙ্ক দিচ্ছে। এরকম ইন্টারেস্টিং নাম থাকলে না অঙ্ক করে মজা লাগে। ডেবিট ক্রেডিট, তাহলে কি লিখবো, এটা বল্টু, এটা হচ্ছে বল্টু। তাহলে বল বল্টুটা কে বলতে পারবি? আগে কোশ্চেন নাম্বার পড়িনি, নাট বল্টু, নাট নাট আর বল্টু করে আর কিছু পড়িনি। দেখ শোন, নাট গুডস বিক্রি করেছে 10,000 টাকা বল্টুকে, তাহলে নাট গুডস বিক্রি করেছে বল্টুকে, তাহলে নাটের ঘরে এন্ট্রি করবো, বল্টুর ঘরে এন্ট্রি করবো, নাটের ঘরে, নাটের ঘরে এন্ট্রি করছি, ঠিক আছে, নাট গুডস বিক্রি করেছে বল্টুকে, তাহলে আমরা এই নাটের কথা ভাবি, তাহলে কি হচ্ছে, নাট কাকে গুডস বিক্রি করি, বল্টুকে, তাহলে জার্নাল হওয়া উচিত কি, বল্টু টু সেলস, বল্টু টু সেলস, আগে জার্নালটা লেখ, বল্টু অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, নেক্সটে কোনো অসুবিধা, এখানে কোনো ডাউট নেই, তাই তো, এখানে কোনো ডাউট নেই, এটা নর্মাল ব্যাপার, বল্টু টু সেলস। ডেট দেখ, ডেট কি বলেছিল, নাটার বল্টু ডেট বলেছিল জানুয়ারি এক, ফার্স্ট জানুয়ারি গুডস বিক্রি করেছে 1/1/23। কত টাকার গুডস বিক্রি করেছে, 10,000 টাকা। তাহলে নাট গুডস বিক্রি করেছে, তাহলে বল্টু কি করেছে, কিনেছে, তাই বল্টু কিনলে বল্টু কি করে বলে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু নাট, পারচেস টু নাট, ও বলে পারচেস টু নাট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু নাট, কত টাকা বলেছে বল, ওই ওতে সেম অ্যামাউন্ট। মানে এর স্টোরিটা বুঝিস তো, এই বিল অফ এক্সেস স্টোরি বুঝে গেছি, একটা মনে হচ্ছে স্টোরি সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে। প্রথমে গুডস বিক্রি করলো, মানে প্রথমে তো গুডস বিক্রি করলো, কে বিক্রি করলো বল, নাট, নাট বল্টুকে গুডস বিক্রি করলো, টাকাটা পাবে কে, নাট পাবে, নাট পাবে, দেখ নাট তো টাকা পাবে, কিন্তু বল্টুকে কিছু দিয়েছে, দেখ বল্টু কি বলছে পরে, না স্যার অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, আমি তোকে 10,000 টাকার গুডস বিক্রি করলো, ধর নাট বল্টুকে 10,000 টাকার গুডস বিক্রি করলো, এবার 10,000 টাকার গুডস বিক্রি করলে অনেক সময় কি হয় বললো, আমি তোমাকে 2,000 বা 3,000 টাকা ক্যাশ দিয়ে দিই, বাকি টাকাটা আমি দিতে পারছি না, ওটা পরে বিলের মাধ্যমে পেমেন্ট করবো, এটা হতে পারে, কিন্তু এরকম কিছু বলেনি অঙ্ক। তার মানে নাট বল্টুকে 10,000 টাকার গুডস বিক্রি করলো, এবার গুডস বিক্রি করার পর নাট বল্টুকে বলেছে, বল্টু টাকাটা কবে দেবে, বলছে আমি তো এখন টাকা দিতে পারবো না, এখন আমার প্রবলেম আছে, টাকা দিতে পারবো না, তো বলছে কবে দেবে, ও নিশ্চয়ই বলেছে, ও বলছে আমি আজ থেকে 3 মাস পর টাকা দেবো। ও আচ্ছা, তুমি 3 মাস পর টাকা দেবে, তখন নাট একটা চিঠি লিখলো, বললো যে আমি আজকে ওকে 10,000 টাকার গুডস বিক্রি করে এই তারিখে, ও বলেছে 3 মাস পর টাকা দেবে, চিঠিটা লিখে বল্টুকে পাঠিয়ে দিলাম, বল্টু ওটাকে সাইন করলো, সাইন করে আমাকে দিয়ে দিল, তাহলে আমাকে কি আসলো, বিল রিসিভেবল, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে আসলো বিলটা, বল, তাহলে লিখো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, বল, বিলটা তো ওই দিনেই এসছে, বিল জেনারেলি ওই দিনেই আসে, হ্যাঁ, আর যে ডেট বলে সেটা আলাদা দিন হবে। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, বল, কত টাকা, 10,000, 10,000, ঠিক আছে। এবার
বল্টুর থেকে বিলটা পেলো, বল্টু কাকে দিচ্ছে বিলটা? নাটকে দিচ্ছে, তাহলে কি হওয়া উচিত? নাট টু বিল পেবে, নাট টু বিল পেবে সেম ডেট। কত টাকা? 10,000, 10,000। এর ইনডেপথ মিনিং বুঝিস কেন নাটটাকে ডেবিট করা হলো? নাট কে ছিল লিখে নেই, বলে দিচ্ছি। ইনডেপথ কনসেপ্ট জার্নাল করানোর সময় শিখেছিলাম। নাট কে? নাটটা কে? নাট কে? নাট, নাট সেলার, তাই তো? নাট সেলার মানে একটু আমরা এক একটা জিনিস ধরে ধরে বুঝি, নাটটাকে কেন ডেবিট করা হবে। দেখ, আমি তোকে বলছি। এই যে বল্টু গুডস কিনেছিল কার থেকে? নাটের থেকে। বল্টু গুডস কিনেছিল নাটের থেকে। কিসে গুডস কিনেছিল? ক্যাশে না ধারে? ধারে। যাদের থেকে ধারে গুডস কিনতে তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স বলা হয়। ক্রেডিটার্স মানে কি? লাইবিলিটি। লাইবিলিটিকে পেমেন্ট করে লাইবিলিটি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যাবে। লাইবিলিটিকে পেমেন্ট করলে লাইবিলিটি কমে যায়। লাইবিলিটিকে পেমেন্ট করলে লাইবিলিটি কমে যাবে। লাইবিলিটি, আমাকে কেউ টাকা পায়, তাকে পেমেন্ট করলে তার ব্যালেন্স কমে যাবে। লাইবিলিটিকে পেমেন্ট করলে লাইবিলিটি কমে যায়। আর আমি লিখেছিলাম লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, জার্নাল লিখেছিলাম, মনে করার চেষ্টা কর। ক্লিয়ার কনসেপ্ট লিখেছিলাম। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, আর কমাতে গেলে ডেবিট করতে হয়। এখানে লাইবিলিটি কমছে না, তাই ডেবিট। বুঝতে পারলি? কি বললো বুঝতে পারলি না? আর বিল পেমেন্ট একটা সিম্পল জিনিস বলছি, এটা শিখিয়েছিলাম আমাকে। আজকে ধর কেইটার্স, মানে জাস্ট একটা সিম্পল জিনিস, কেইটার্স, যার থেকে আমি ধর গুডস কিনেছি ধারে। কেইটার্স কাউ যার থেকে ধারে গুডস কিনি। কত? আমি ধর কেইটার্স এর থেকে 10,000 টাকার গুডস ধারে কিনছি, ঠিক আছে? কেইটার্স আমার কি? লাইবিলিটি। LIA লিখলাম, লাইবিলিটি, ঠিক আছে? এইবার ওকে পেমেন্ট করবো। স্যার কিসের ভাবে পেমেন্ট? ক্যাশ টাকা দিয়ে দিন, 10,000 টাকা পুরো ক্যাশ দিয়ে দিন। তাহলে কেইটার্সকে যদি 10,000 টাকা দিয়ে দিই, তাহলে ও কি, যাকে 10,000 টাকা, যে আমাকে 10,000 টাকা পেতো, তাকে 10,000 টাকা দিয়ে দিই, সে কি আমাকে টাকা দাবি করতে পারবে না? তাহলে লাইবিলিটি বাড়ছে না কমছে? কমছে। লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। এটা লেখানো ছিল প্রথম দিন, দেখবি ওই আমরা লিখেছিলাম না। দেখ, এটা মনে করার চেষ্টা কর, মনে পড়ছে? এটা ERA, মনে পড়ছে? ERA বাড়লে কি হয়? বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, মনে পড়ছে? প্রথম দিন লিখেছিল। তারপর হচ্ছে CLR, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই কনসেপ্ট। তাহলে এখানে লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমতে গেলে কি ডেবিট করতে হয়, তাই তো লিখলাম ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, শুনছিস তো? 10,000 টাকা, ঠিক আছে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। ট্রু। কি পেমেন্ট করি স্যার? ক্যাশ। ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ চলে যাচ্ছে। চেক পেমেন্ট মানে চেক পেমেন্ট করলে লিখবো ব্যাংক, কিন্তু আমি ক্যাশ চেক না দিয়ে কি করি? বিলও দিতে পারি। তাহলে আমার কাছে যে টাকা পায় তাকে যে বিলটা দেওয়া হয় না, তাকে বিল পেবেল বলে। আমার কাছে যে কেউ টাকা পায় তাকে তো বিল দিচ্ছি, তাকে বিল পেবেল বলে। কেন? বিলটা পে করছি ও। বুঝতে পারলি তো? কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। এটা মানে আমি তোকে বুঝিয়ে দিলাম কেন, কেন এখানে যে কি নাম, কাকে ডেবিট করেছিলাম, নাটকে কেন ডেবিট করলাম। উল্টো ভাবে যদি ভাবিস, এখন যদি এই দিক দিয়ে ভাব, নাট কাকে গুডস বিক্রি করেছে? বল্টুকে। কাউকে যদি আমরা ধারে গুডস বিক্রি করি, তাকে কি বলা হয়? ডেটার্স বলা হয়। ডেটার্স বলা হয়, ঠিক আছে? এবার পরবর্তী সময় ওর থেকে যখন টাকা পাবো, টাকা পেলে কি হবে? স্যার টাকা আসছে, ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট। স্যার ক্যাশ আসছে না, চেকের মাধ্যমে টাকা আসছে, তাহলে কি হবে? ব্যাংক ডেবিট। ক্যাশও আসেনি, চেকও আসেনি, বিল আসছে, তাহলে বিল রিসিভেবল। ঠিক আছে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। বিল রিসিভেবল ডেবিট। ট্রু। কার থেকে টাকা পাচ্ছি? বল্টুর থেকে টাকা পাচ্ছি। তাহলে আমি যার কাছে টাকা পেতাম, তাকে কি বলে? ডেটার্স। ও যখন আমাকে টাকা দিচ্ছে, তাকে কি টাকা দাবি করতে পারি না? তাহলে অ্যাসেট কমছে, তাই কি? এগুলো জাস্ট কনসেপচুয়াল, তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে বোঝা গেল? এটা লাস্ট এন্ট্রি কর। ও আরেকটা কথা বলে দিই, এখানে বলতে বলতে বলা হলো না, নাটটাকে ডয়ার না ডয়? ডয়ার। এগুলো বারবার মাথায় রাখবি, ডয়ার না ডয়, এগুলো বারবার মাথায় রাখবি, তাহলে খুব সুবিধা হবে তোর। MCQ সুবিধা হয়ে যাবে। আর বল্টুকে ডয়। ঠিক আছে? বলছে দ্য বিল ওয়াজ ডিউলি অ্যাকসেপ্টেড বাই বল্টু, তো অ্যান্ড রিটার্ন টু নাট, তো বলে দিয়েছি, এগুলো সব করাই হয়ে গেছে। একটা ম্যাচুরিটি, দ্য বিল, তাহলে ম্যাচুরিটি ডেট খোঁজ। জানুয়ারি মাস ছিল, 3 মাস পর মানে 1 এপ্রিল, আরো 3 দিন পর মানে 4 এপ্রিল হচ্ছে। 4 এপ্রিল হচ্ছে ম্যাচুরিটি ডেট, ঠিক আছে? তো ম্যাচুরিটি ডেট তো পরীক্ষা MCQ দেবেই দেবে। তো ম্যাচুরিটি, ডেট মানে বুঝতেই পারছি যেটা ম্যাচুরিটি ডেট, আমি বলছি বারবার করে। ম্যাচুরিটি ডেটে
যেদিন ম্যাচুরিটি কবে বললি 4 এপ্রিল, এপ্রিল মাসের 4 তারিখে বল্টুর বাড়ি চলে গেছে, কে চলে গেছে? নাট চলে গেছে, বলে দাও বল্টু, তুমি তো বললে 3 মাস পর আসতে, আমি চলে এসেছি, বল্টু দাও টাকা দাও, 10,000 টাকা দাও। ও বলে দেখো আমার কাছে এখন টাকা নেই, টাকা দিতে পারবো না। এ বাবা, তার মানে কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে বিলটা ডিজনাট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডিজনাট হলো, কিছু চাপ নেই। স্যার ডিজনাট হলে এন্ট্রি কি করতে হবে? একদম মানে পাতি এন্ট্রি ভাই, চিন্তা করতে হবে। আমি তোকে বলি যে এন্ট্রিটা কি হবে। হয়ে গেল? এই দেখ, ডিজনাট হলে কি হয়? ডিজনাট হলে একদম নর্মাল এন্ট্রি। দেখ তুই টাকা পেলে জার্নাল কি করতে যাচ্ছিস একটু বলছি, বল টাকা পেলে ধর সাপোজ ধর নাট ডিউ ডেটে বল্টুর কাছে চলে, বল্টু টাকা দিয়ে দিল, টাকা দিলে স্যার টাকা আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল। কারণ বোঝ না, আমি চলে গেলাম, আমাকে টাকা দিল, টাকা দিল স্যার ক্যাশ আসছে, আর আমার কাছে চলে গেল বিল চলে গেল, স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল। এটা তো অরিজিনাল, এটাই হওয়া উচিত। টাকা পেলে স্যার টাকা পাইনি, টাকা পেলে তাকে কি বলতে অনার্ড বলতো, অনার্ড বলে একটা নাম হতো, আগের অঙ্কুর সব কটা বলতো অনার্ড। এখানে কি বলে ডিজনার্ড, টাকা পাইনি স্যার, টাকা না পেলে কি হয় জানিস কি করবো? তুই যদি বুঝতে নাও পারিস, এই যে আগের এন্ট্রিটা ছিল না, দেখ ভালো করে দেখ, এই এন্ট্রিটা, এই যে এই এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটা দেখিস, এই এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটাকে উল্টে দিবি, ব্যাস আচ্ছা, এই এন্ট্রিটাকে উল্টে দিবি, এই এন্ট্রিটাকে উল্টে দিবি। আরে এই যে এই এন্ট্রিটা লেখা আছে না, বিল রিসিভেবল টু বোল্ট, এটাকে উল্টে দেবে, ব্যাস কাজ শেষ। এটাই হচ্ছে রিজনাল এন্ট্রি। যদি বলি স্যার বুঝতে চাইলে তো বোঝাতে পারি, কিন্তু জাস্ট তুই যদি না বুঝতে চাস, ডাইরেক্ট এটাকে উল্টে দিলে হয়ে যাবে ডিজনাল, এটাকে উল্টালে ডিজনাল হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে এন্ট্রিটা কি বললাম বল, তুই আগে লিখে নে, তারপর বুঝিয়েছি কেন এটা হলো। আর ডিউ ডেটটা কি বলেছিলাম? 4/4/23। বল্টু অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল বল? 10,000 টাকা। টু কি লিখবো? বল্টু অ্যাকাউন্ট ডেবিট টু বিল ডিসিএ 10,000 টাকা। আর কিছু লিখবি না, সেটা একটু বুঝে নে। এই এন্ট্রিটা কেন করেছিলাম বলতে পারবি? এই এন্ট্রিটা সেকেন্ড এন্ট্রি কেন করেছিলাম? কারণটা বুঝতে হবে, তাহলে তুই বুঝতে পারবি এই কারণটা কি, কেন করেছিলাম। আবার দে, এ এন্ট্রি ভুলে যা, এ এন্ট্রি ভুলে যা। আমি একজন লোকের কাছে 10,000 টাকা পাই, আরো টাকা দাও, ও বলছে এখন ক্যাশ টাকা নেই, চেক নাও। ঠিক আছে দাও, চেক দাও। ও যখনই আমাকে চেক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কি লিখলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ওই পার্টির নাম লিখলাম। চেকটা ব্যাংকে কি করলাম? ব্যাংকে ড্রপ বক্সে ফেললাম। আমি জানি 3 দিনের মধ্যে একটা ক্লিয়ার হয়ে যাবে। চেক আর ক্লিয়ার হয়, চেক চেক ক্লিয়ার হয়নি, বিভিন্ন কারণে চেক ক্লিয়ার না হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, ব্যাংকই শুধু না, অনেক কারণ আছে, সাইনের সমস্যা হতে পারে। ঠিক আছে তো? তো আমি ব্যাংকে জিজ্ঞেস করলাম, আমি তো 3 দিন আগে চেক দিয়ে জমা দিয়েছি, 15 দিন হয়ে গেল, বলছে এই চেকটা বাউন্স করেছে। কোনো কারণে জানতে পেরেছি আমি চেকটা বাউন্স করেছি, কারণ ওর অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স। তো চিন্তা ভাবনা কর, তাহলে আমি কি করবো তখন? আমি যার গায়ে টাকা পেতাম, যার গায়ে 10,000 টাকা পেতাম, ও যার গায়ে 10,000 টাকা পেতাম, ও আমাকে চেক দিল, সঙ্গে সঙ্গে ওর ব্যালেন্স কমিয়ে দিয়েছে ব্যাংক। তাহলে ওর ব্যালেন্স কমে দিয়েছে মানে আমার তো আলটিমেটলি আমার ব্যাংকে টাকা ঢুকবে। ও যখন চেকটা দিয়েছে, চেকটা আমি ব্যাংকে ফেলেছি, আমার ব্যাংকে টাকা পারবে। ও বাবা, চেক তো ক্যান্সেল হয়ে গেছে, আমার ব্যাংকে টাকা বেড়েছে না। তাহলে আমার কি করা উচিত, করণীয় কি কাজ? ওর ব্যালেন্স, ওর কাছে আবার বলে দাও, তুমি যে চেক দিয়েছিলে চেকটা ডিজনারেট হয়ে গেল, তুমি আমাকে চেক দিয়েছিলে, তোমার ব্যালেন্স কমিয়ে দিলাম, তোমার চেক বাউন্স করলো, আমি তোমার ব্যালেন্স বাড়িয়ে দিলাম। সিম্পল ব্যাপার। আরে আজকে ধর তোর কাছে টাকা পাই, টাকা পয়সা যে টিউশনের মাইনা, তুই ধর আমাকে ধর 500 টাকার নোট দে। ঠিক আছে, 500 টাকার নোট খামে ভরে দিয়ে দিই। আমি সঙ্গে সঙ্গে এন্ট্রি মেরে দিল যে তোর মাইনা ক্লিয়ার। আমি পরে রাত্রিবেলা দেখলাম, খামটা খুলে দেখলাম যে 500 টাকার নোট ছেঁড়া বা যা। তাহলে আমি কি করবো পরের দিন? আমি তখন ব্যাংকে একদম ব্যাংক না, জাস্ট নর্মাল সামনাসামনি হচ্ছে তো ঘটনা। আমি তোকে বললাম, দেখ তুই যে 500 টাকার নোট পরশুদিন দিয়েছিলি, নোটটা না জাল বেরিয়েছে বা তার ছেঁড়া বেরিয়েছে। তাহলে আমি তোকে কি করলাম? আমি ওই সব তো পরের কথা, আমি জাস্ট নর্মালি যেটা হতে পারে, যেটা নর্মালি আগে হতে পারে সেটা আমি বলছি। তোর ব্যালেন্সটাকে আমি রাইট মেরেছিলাম, তোর মাইনা ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমি এটাকে ক্রস করলাম, মাইনা ক্লিয়ার হয়নি, তুই পরে আবার যেদিন টাকা এনে দিবি সেই দিন আবার রাইট। এটাই তো গল্প, সিম্পল ব্যাপার। ব্যাংকের ক্ষেত্রেও তাই, চেকের গল্পটা। আজকে ধর আমি কারোর কাছে, তোর কাছে 10,000 টাকা পাই, তুই আমাকে 10,000 টাকা চেক দিবি, যখনই চেক দিবি তোর ব্যালেন্স কমিয়ে দিলাম। ঠিক আছে, চেকটা ব্যাংকে ড্রপ বক্সে ফেললাম, তাহলে ব্যাংকে তো হিসাব মতো তো আমার অ্যাকাউন্টে টাকা বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু পরে জানতে পারলাম যে না, আমার চেকটা বাউন্স করেছে। তো চেক বাউন্স করলে কি আমার অ্যাকাউন্টে টাকা বেরিয়েছে? না, যা ছিল তাই আছে। তা আমি ওকে বললাম, যার কাছ থেকে এই চেকটা নিয়েছিলাম, দেখো তুমি যে আমাকে চেক দিয়েছিলে, সেই চেকটা বাউন্স করেছে, কিন্তু টাকা পাইনি। তুমি চেক দিয়েছিলে বলে তোমার ব্যালেন্স কমিয়েছি, আচ্ছা চেক বাউন্স করেছে, আমি তোমার ব্যালেন্স বাড়িয়ে দিলাম।
সিম্পল ব্যাপার, একদম বিলের কনসেপ্টও তাই, বিলের কনসেপ্টও তাই। আমি কার গায়ে টাকা পেতাম বল? স্যার আপনি বল্টুর গায়ে টাকা পেতেন, বল্টু আমাকে 10,000 টাকার বিল দিয়েছিল, 3 মাস পর আমি জানি ও যেহেতু আমাকে বিল দিয়েছিল সঙ্গে সঙ্গে ব্যালেন্স কমিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওর ব্যালেন্সটা আমি কমিয়ে দিয়েছি, না ও তো টাকা পেয়ে গেল। 3 মাস পর ওর কাছে বিলটা নিয়ে গেলাম, ও টাকা দিতে পারলো না। আমি বললাম দেখো তুমি আমাকে বিল দিয়েছিলে, তোমার ব্যালেন্স কমিয়ে দিয়েছিলাম, এখন বিলটা বাউন্স করলো, আমি তোমার ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছি, সিম্পল। ঠিক আছে, এইগুলো যে বুঝতে পারে তো ভালো, আর বুঝতে না পারে এটা উল্টে দাও। ঠিক আছে, তাই কি করলাম দেখ, দেখ কি করলাম জানিস তো, বল্টু অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। কেন বল্টুকে ডেবিট করলাম? কারণ বল্টুর কাছে আমি এখন টাকা পাচ্ছি। বল্টু আমাকে টাকা দিয়েছিল, মানে বিল দিয়েছিল, ঠিক আছে তো, বিল দিয়েছিল, তাই আমি ওর ব্যালেন্স কমিয়েছিল। এখন ওর বিল আমি ওকে ফেরত দিয়ে দিলাম, ওর বিল ওকে আমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু বিলটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, ওর বিল আমি ওকে ফেরত দিয়ে দিলাম, তাহলে বিল কি আমার কাছে আছে? না স্যার, বিল আপনার কাছে নেই, বিল চলে গেল, বিল ক্রেডিট। আর ডেবিটে কি হলো? বিল বলবে। তাহলে কত টাকা হলো? 10,000, 10,000। ঠিক আছে, উল্টো হবে স্যার, তাহলে এটাও ওর কাছে তো এন্ট্রি হবে, তাহলে ওর কাছে কি হলো বল, ওর কাছে কি হলো? এখানে কি হওয়া উচিত? সিম্পল কনসেপ্ট খাটা, 4, 4, 23, এটাকে উল্টে দে, এটাকে উল্টে দে। বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু নাট অ্যাকাউন্ট, কত টাকা? 10,000, 10,000। একটা ব্যাপার একটা not paid 500 and ওসব পড়বে, সব পড়বে, আগে এইটুকু বোঝ না আগে। আরে এই অঙ্ক তো ওখানে যেটা বলেছে, যদি ওই পয়েন্টে যদি অন্য কোনো অঙ্কে না বলতো তখন এটাই হতো। ওটা বলার জন্য কি, জাস্ট আগে তুই ডিসঅর্ডার এন্ট্রি বোঝ, ডিসঅর্ডার এন্ট্রি বুঝেছিস? ডিসঅর্ডার এন্ট্রি বুঝেছিস তো? জাস্ট কি হলো স্যার, ডিসঅর্ডার কিছুই না, নর্মাল এন্ট্রিটাকে উল্টে দিই, হয়ে গেল ডিসঅর্ডার। নর্মাল এন্ট্রিটাকে উল্টে দিলাম, ডিসঅর্ডার হয়ে গেল, তাই তো? এখানে বুঝেন এটা, নাটকে কেন ক্রেডিট করলাম? নাট, ধর আজকে ধর আমি এখন নাটের বল্টুর দিক দিয়ে যদি বলি, বল্টুর কাছে টাকা পেতো কে? নাট টাকা পেতো। ও যখন ওকে বিল দিয়ে দিল, ওর ব্যালেন্স কমিয়ে দিচ্ছে, এখন ওই বিলটা ডিসঅর্ডার হয়ে গেল, তাহলে ওকে তো আবার টাকা দিতে হবে। তাহলে কে টাকা পায়? কে? ওটাই নাট পায়, তাই নাটটা ক্রেডিট হয়ে গেল, ব্যালেন্স বাড়ছে, ক্রেডিট হয়ে গেল। আর এটা বিল পেমেন্টটা ডেবিট, জাস্ট নর্মাল ব্যাপার, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে তো, আরো একটা কনসেপ্ট আছে, কেউ যদি এটাও বুঝতে না পারে, আমি আর একটা কনসেপ্ট তৈরি করেছি যখন পড়তাম। প্রথমে কি লিখতাম জানিস? জাস্ট বিলস পেবেল, বিপি। অ্যাকচুয়ালি বিপিটা কার কাছে ছিল? সবার প্রথম কার কাছে ছিল বিপি? বিলস পেবেল অ্যাকচুয়ালি কার কাছে ছিল? নাটের কাছে পল্টুর কাছে ছিল, পল্টুর কাছে ছিল, পল্টুই তো ছিল। সেকেন্ড পয়েন্টের নাম কি ছিল বল? গোল্ড। বিপিটা ছিল কার কাছে? দেখ, বল্টুর কাছে, নাটের কাছে। আরে বিপি অ্যাকচুয়ালি কার কাছে ছিল? ভালো করে বোঝ, বিপি তো বল্টুর কাছে ছিল। বিলস পেবেল কার কাছে ছিল? আরে বুঝেছি নাকি বললাম, বিপি কার কাছে ছিল? আরে বিপি আর বিল রিসিভেবল, একটা বিআর আর একটা বিপি। অ্যাকচুয়ালি বিল নাট আর বল্টু, বিল পেবেলটা কার কাছে ছিল দেখ না। আরে এই তো অ্যাকাউন্ট বল্টু, এই তো বল্টু। বিপি কোথায় ছিল? বিপি নাটের ঘরে লেখা ছিল নাকি বল্টুর ঘরে? বল্টুর ঘরে। তাহলে বিপিটা অ্যাকচুয়ালি ছিল বল্টুর কাছে। বল্টু কাকে দিল এই বিলটা? নাটকে দিল। নাটের কাছে বিল রিসিভেবল আছে, হ্যাঁ কি না? নাটের কাছে তো বিল রিসিভেবল আছে, তাহলে বল্টুর ঘরে কি এন্ট্রি হওয়া উচিত? বল্টুর আগে কি আছে, পরে কি আছে? বল্টুর ঘরে কি মেনটেন করেছি বিপি টু নাট? এবার তুই নাটের ঘরটা দেখ, নাটের আগে কে আছে? বল্টু। পরে কি আছে? বিআর। বল্টু টু বিল রিসিভেবল করেছি। এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে ছোট একটা ট্রিক্স, বুঝতে পারলি তো? যার না যদি কেউ বুঝতে না পারে, একটা ট্রিক্স। এই ট্রিক্সটা বুঝতে পারলি? ট্রিক্সটা কিন্তু হেভি ট্রিক্স। এখানে তো নাই, দুজন আছে, তুই উল্টে দিবি। যদি এখানে 3 জন থাকে তখন কি করবি? তখন তো এই প্রসেসটা ভেরি ভেরি ইজি। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? এই ট্রিক্সটা একটু মাথায় রাখবে। এই ট্রিক্সটা মাথায় রাখার সুবিধাও আছে, তো তোর এমসিকিউ দিয়েছে, তুমি ভাবতে হলো না, এটা থেকে ফটাফট করে ফেললি। শর্টকাট ট্রিক্স এগুলি। ঠিক আছে, তো বুঝতে পারলি? এটা এটা একটু নিতে পারিস, এটা খুব ভালো জিনিস। বিপি, বিপি থেকে বল্টু, বল্টু থেকে নাট, নাট থেকে বি। হয়ে গেল তা তো, হয়ে গেল, টুকে নিয়েছিস তো? হ্যাঁ, তোরা একটা বলছিলি স্যার একটা পয়েন্ট ছিল, ওই পয়েন্টটা বল, ওই পয়েন্টটা বল। একটাই পয়েন্ট ছিল, সেটা কি? নাট পেড 500 টাকা নোটিং চার্জেস। একটা পয়েন্ট দিয়েছে, নোটিং চার্জেস নাট কার্ড। ঠিক আছে, নাট একটা চার্জ কেটেছে 500 টাকা, নোটিং চার্জেস। ঠিক আছে, নাট একটা নোটিং চার্জেসের টাকা কাটছে, তাহলে কি হবে? এইটা নোটিং চার্জেসটা কি হবে? এই যে লাস্ট দুটো জার্নাল করলাম, ওই দুটো জার্নালেই বসবে 500 টাকা।
তাহলে এই নোটিং চার্জেসের টাকাটা কাটছে কে? 500 টাকা। এই দেখ, আজকে ধর আমি তোকে বলছি, এটা গল্প বলছি, মন দিয়ে শোনা, যদি আমি কোনো পার্টির কাছ থেকে টাকা পাই, সে ক্রেডিট বাউন্স করে না, আমার থেকে টাকা কেটে নেবে। আমার থেকে টাকা কাটে, হ্যাঁ আমার থেকে টাকা কেটে নেবে, তো আমি সঙ্গে সঙ্গে যার থেকে টাকা পাই যার থেকে টাকা নেবো না আমি? হ্যাঁ সিম্পল ব্যাপার। তাহলে নোটিং চার্জেস 500 টাকা। তাহলে এখানে দেখ, এখানে লিখবো টু নোটিং চার্জেস, সরি নোটিং চার্জকে টু ব্যাংক লিখবো, টু ব্যাংক, এখানে লিখবো টু ব্যাংক। কার ঘরে লিখলাম বুঝিস তো টু ব্যাংক বলে? নাটের ঘরে, নাটের ঘরে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট 500 টাকা। তাহলে এই 500 টাকা নোটিং চার্জ আমি কার থেকে আদায় করবো বলতে পারবি? কার থেকে? বল্টুর থেকে আদায় করবো। তো বল্টুর কাছে তো 10,000 টাকার বিল পেতামই, প্লাস আরো 500 টাকা আদায় করতাম। 10,500 তাহলে স্যার 10,500 কি করে ব্রেকটা? 10,000 টাকার বিল, 500 টাকার চার্জ, এই চার্জটা কাটবো, হয়ে গেল। তাহলে একটু বুঝতে পারবি। লাস্ট এই এন্ট্রিটা যদি বলিস, লাস্ট এন্ট্রি যদি বলিস, বিপি ছিল 10,000 টাকা। এটা কার ঘরে করছি? বল্টুর ঘরে, বল্টুর ঘরে। বিপি ছিল 10,000 টাকা, তাহলে ওর কাছ থেকে এক্সট্রা চার্জ নেবে কত, মানে আর ওকে কত টাকা চার্জ দিবে? 500 টাকা। তাহলে চার্জ দিতে হবে ওর কাছে কি খরচা? ডেবিট, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, লে কেটে লিখবি। এই তো লিখে দিলাম। তো আমি তো বলছি না। আপনার মতো আমাদেরকে ডিজিটাল নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট লিখ। 500 টাকা হয়ে গেল, শেষ। বুঝলি? নোটিং চার্জেস, বুঝলি নোটিং চার্জ কে দেয়? তোকে যদি কখনো বলে নোটিং চার্জ কে দেবে, যে তারপরে যার ড্রয়ি, 600 টাকা ড্রয়ি দেবে, নোটিং চার্জ ড্রয়ি দিতে বাধ্য, ঠিক আছে?